মুভির প্লট সঙ্গে অ্যাক্টরদের পারফরমেন্স যদি বেটার হয় তবেই হয় জমি ক্ষীর, দর্শক গিয়ে হলে করে ভিড়। মুভিখোররা খুঁজে পায় একটা নীর, প্রেমিক প্রেমিকা কর্নার সিটে বসে করে বিড়বিড়। তো আজ যে মুভি নিয়ে কথা বলতে চলেছি এটার ব্যাপারে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। মুভি দেখে মনে হলো খুব একটা এক্সাইটিং না হলেও চলবে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করা। মুভির কাস্টিং অস্থির, ভালো ভালো সব অভিনেতা অভিনেত্রী কাজ করেছে। কাহিনী কেমন, কতটা হার্ট টাচিং তা আপনাকে দেখে বলতে হবে। হিরোকে অনেকেই চেনেন বা অনেকেই নাও চিনতে পারেন। হ্যাঁ, একটা টুনটুনি পাখিও রয়েছে, তার মানে খোকসা গাছের পাতায় মাখামাখি হবে এমন কিছু না। ইউ নো হোয়াট আই মিন। অ্যাকশন ড্রামা মুভি, সেদিকেই বেশি ফোকাস দেওয়া হয়েছে, তো সবাই মিলেই দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। বেটার সাউন্ড কোয়ালিটির জন্য হেডফোনটা গুঁজে নিন আর ব্লক হওয়ার আগে ভিডিওটা দেখে নিন, বলা যায় না কি হয়। তো যে ভদ্র দাদা দিদিরা এখনো ঘুতোঘাতি করেননি একটু করুন। ভিডিও ডিসক্রিপশনে এই গরিবের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, পাইলে সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসুন। আপনারা থাকতে আমার ফলোয়ার বাড়ছে না, এই অপমান আর কই রাখবো বলুন তো। ওয়েল, কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা তেলেগু মুভি নাম পুরুষোত্তমুডু এর ব্যাপারে। মুভির মূল সিন শুরু হওয়ার আগে ফুলের একটা ব্যাপার দেখানো হয় যে ফুল চাষের পর সেগুলো জমি থেকে বিভিন্ন এলাকায় যায়, যার মাঝে হায়দ্রাবাদ উল্লেখযোগ্য একটা জায়গা। সেখান থেকে বিভিন্ন পরিবারের ফাংশন বা পুজোয় যায়, তেমনই এক পরিবারের পুজোর আয়োজন দিয়েই মুভির মূল সিন শুরু হয়। ইনি মিসেস আদিত্যা রাম সবাইকে ঠিকমতো রেডি করতে বলছে, কারণ একটু পর তার ছেলে বিদেশ থেকে বাড়ি ফিরবে। উপরে আসে যেখানে বিজনেস মিটিং করতে এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার মুরালি শর্মা বস অর্থাৎ আদিত্যা রামের। আন্টি বলে, এতদিন পর ছেলে বিদেশ থেকে আসছে, তুমি এখনো কি এসব নিয়েই পড়ে থাকবে? ইনি আন্টির ভাই, বলে দিদি তোমায় ওসব নিয়ে ভাবতে হবে না। কাকু বলে, সে কি এখনো আমাদের বাচ্চা রচিত রাম রয়েছে? এখন সে বড় হয়ে গেছে, পিআর গ্রুপ অফ কোম্পানির পরবর্তী সিইও হতে চলেছে, তুমি এত চিন্তা করো না, ও এতক্ষণে ল্যান্ড করেছে। রচিত রামকে রিসিভ করতে এসেছে সত্যা। মামা ফোন করে বলে, এত মানুষ থাকতে তোকে পাঠানো কেন হয়েছে জানিস তো? সত্যা বলে, আমরা ছোটবেলার বন্ধু, আমার থেকে ভালো ওকে কে হ্যান্ডেল করতে পারবে, এই জন্য। মামা বলে, এটা সুযোগ নিয়ে যেন এরকে ফাজলামো করিস না, তাড়াতাড়ি ওকে বাসায় নিয়ে আসিস। ওকে। একটু পর ট্রেন এসে থামে আর এন্ট্রি করে মুভির হিরো রাজ তরুণ অর্থাৎ রচিত রামের। 15 বছর বয়সে সে বিদেশে গেছিল পড়াশোনার জন্য, আজ ফিরল। ভাবা যায়, এতদিন পর দুই বন্ধুর দেখা, একটু হাসি ঠাট্টা হয়। রচিত যায় ড্রাইভ করতে। সত্যা বলে, আরে কি করছিস, তোর বাপ দেখলে শুধু চিল্লাবে, সর। রচিত বলে, রাস্তায় একটা কাজ আছে, ওইটা সেরে তারপর বাসা যাবো, চল। চলে আসে একটা অফিসে, কথাবার্তা নেই, ভিতরে ঢুকে যায়, দেখে লোকটা রেগে যায়। সত্যা বলে, তাকে আপনি চিনবেন না, কিন্তু সে আপনাকে ভালো করেই চিনে, পিআর গ্রুপের পরবর্তী সিইও রচিত রাম। শুনে লোকটা দাঁড়িয়ে যায়, আরে বেটা তুমি, সেই ছোটবেলায় দেখেছি। রচিত বলে, ওসব রাখুন, যে কারণে আমি এসেছি সেটা হলো গত 7 বছর ধরে আমাদের কোম্পানি পাওয়ার প্রজেক্টের টেন্ডার পায়, কিন্তু এবার আমাদের কম্পিটিটর পেয়েছে। কেন বলুন তো? ছাড়ুন, আমি জানি কেন। বাবাকে এই ব্যাপারে বলিনি, কারণ তিনি আপনাকে ভরসা করতেন, তিনি জানলে আপনাকে জেলে পড়ে দিতেন। ভালোই অডিটর পোস্ট থেকে রিজাইন দিন বলে যেতে লেগে তুড়ি মারে আর তার সব ফাইল জ্বলে ওঠে। মানে সে আগে একটা লোক সেট করে দিয়ে কি যেন স্প্রে করেছিল। তো এই সিনটা দেখানোর উদ্দেশ্য মূলত এটা বোঝানো যে ছেলে বাইরে থেকেও বাবার কোম্পানির কতটা খেয়াল রাখে আর সে কতটা স্মার্ট, বুঝতে পেরেছেন তো? যাক, সেখান থেকে বাড়ি আসে, সবাই অপেক্ষা করছিল, সালাম কালাম দিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে আদর যত্ন নেয়। আন্টি হাতে সুতো বেঁধে দেয় যেন সব বিপদ থেকে দূরে থাকে। তখনই দেখায় এক দিদি রচিতের ছবিতে রাগ মেটাচ্ছে। পাশ থেকে কটকটির মা বলছে, শোন বেটি, এভাবে চুপচাপ রাগ দেখালে কিছু হবে না। তোর বাপ কোম্পানির সিইও হতো, তাকে সরিয়ে তোর চাচা সে জায়গা দখল করেছে, এখন তোদের সাইড করে তার ছেলেকে সিইও বানাতে বাহির থেকে আনিয়েছে। এমনটা চলতে থাকলে তোদের ও একদিন কোম্পানি থেকে বের করে দিবে, কিছু করতে পারবি না। দিদি বলে, তাহলে কি করবো নানি? বুড়ি বলে, এসব কিছু উলটপালট করে দিতে পারে একমাত্র তোর মা, তোর মাকে রাজি করাতে হবে, তাহলে কাজ হয়ে যাবে। দিদি বলে, কিন্তু মাকে তো এত সহজে বোঝানো যাবে না। বুড়ি বলে, তাকে বোঝানোর জন্য তো তোর ভাইকে আসতে বলেছি, সেই তোর মাকে বোঝাতে পারবে। যার কথা বলছে ক্যামেরা তাকে দেখাই, ইনি হলেন অভয়রাম, রচিতের জ্যাঠাতো ভাই। সিকিউরিটির সেলুট নাকি ঠিক হয়নি, তাই তাকে মারে। তার মানে তো বুঝতেই পারছেন সে ছাগলের কত নাম্বার বাচ্চা। ভিতরে আসে, ওদিকে রচিতের বাবা তার দাদার ব্যাপারে তাকে বলছে যে সে কেমন লোক ছিল, কেমন করে কোম্পানি দাঁড় করিয়েছে আর কিভাবে তারা এটাকে সামলাচ্ছে, দায়িত্ববোধ কি, সবকিছু বোঝাচ্ছে। রচিতের বড় জ্যাঠো যে গায়েব হয়ে গেছে 20 বছর আগে, তার যাওয়ার পর থেকে সেই সব দেখাশোনা করছে, এখন তাকে দায়িত্ব নিতে হবে। ওদিকে বুড়ি অভয়কে বলছে, তোর বাপ হারিয়ে যাওয়ার পেছনে কারণ তোর চাচাই, এতদিন সে রাজত্ব করেছে, এখন তার ছেলেকে সিইও বানাতে চলেছে, তোরা কি কিছুই না? অভয় বলে, এটা কখনো হতে পারে না, ও আমার থেকে জাস্ট 2 মাসের বড়, এই জন্যই কি ও সিইও হতে পারবে? রচিতের বাবা বলছে তাদের শত্রু অনেক, তাই তাকে সাবধান থাকতে হবে। অভয়ের বোন বলছে, আমার বাবার যে অবস্থা হয়েছে ওদেরও তেমন অবস্থা করতে হবে ভাইয়া, এই জন্য তুমি যা করার করো। তাদের সম্পর্ক কি আর ঝামেলাটা কি বুঝতে পারছেন তো? পরের দিন এই মুরব্বী রচিতের বাবাকে বলে, স্যার হুট করে বসুন্ধরা ম্যাডাম বোর্ড মিটিং ডাকলো, আমার তো ব্যাপারটা সন্দেহজনক লাগছে। মামা বলে, এই মহিলা তাদের সুখ কখনো দেখতে পারে না। কাকু থামায়, তুমি থামো,
বলে যেও না তিনি আমার ভাবি লাগে, কোম্পানির 50% শেয়ার তার। সে আমাদের ভালো চাইছে না এটা তো শিওর। রচিতকে এসব বলার দরকার নেই, চলো আমরা এটা সামলাই। সিন পরের দিন বোর্ড মিটিংয়ে আসে, আর এখানে এন্ট্রি করায় মুভির অন্যতম ক্যারেক্টার রচিতের বড় মা, অভয়ের মা রাঘুরাম, মানে রচিতের বড় জ্যাঠর বউ রামায়া কৃষ্ণন অর্থাৎ বসুন্ধরা দেবীর। সম্পর্ক বুঝতে পেরেছেন তো নাকি? বসুন্ধরা দেবী বলে, যে নিয়মের কারণে আমি আমার জামাইকে হারিয়েছি, 3 মাস পর যে মানুষটা ফিরে আসার কথা সে এখনো এলো না, এর পিছনে কার হাত রয়েছে কে জানে। তুমি এতদিন ধরে ওই চেয়ারে বসে আছো, এখন চাইছো তোমার ছেলে বসুক, আমরা সেটা চুপচাপ মেনে নেব? বলে যে না, কোম্পানির অর্ধেক শেয়ার আমাদের। তুমি যদি আমার শ্বশুরের বানানোর নিয়ম না মানতে চাও তাহলে কোম্পানি 2 ভাগ করে আমাদের ভাগ বুঝিয়ে দাও। এটা নিয়ে 2 পক্ষের মাঝে ঝামেলা শুরু হয়, তুমুল ঝামেলা। এর মাঝে রচিত সেখানে আসে। সে আসবে কেউ জানতো না। রচিত এমন কাদা ছিটাছিটির কারণ জানতে চাইলে মুরব্বি বলে, বেটা তোমার দাদা রুলস করেছিল যে কোম্পানির সিইও হবে তাকে 100 দিন বাইরে কাটাতে হবে সাধারণ মানুষ হয়ে, পরিবারের সাহায্য ছাড়া, কোনো টাকা পয়সা না নিয়ে, অজানা কোথাও গিয়ে 100 দিন থেকে ফিরে আসতে হবে। তার আগে যদি নিজ শহরে ফিরে বা তার পরিচয় রিভিল হয় তাহলে 100 দিন অপূর্ণ ঘোষণা করা হবে আর তার পরের ব্যক্তিকে সিইও বানানো হবে। এই নিয়ম পালন করতে গিয়ে তোমার বড় জ্যাঠু সেই যে চলে গেছে, আজ 20 বছর হলো সে এখনো ফেরেনি। আমরা চাইছি এই নিয়মটা বাতিল করা হোক, কিন্তু তোমার বড় মা বলছে এই নিয়ম তোমার বেলায়ও মানাতে হবে। রচিত বলে, তো সমস্যা কোথায়? এতে তো আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। মামা বলে, বেটা তুই বুঝতেছিস না, এসব তাদের চাল, বদলা নিতে তারা এমনটা চাইছে। রচিত কিছু শ্লোক শুনিয়ে বলে, মামা আমাদের দায়িত্ব কাজ করে যাওয়ার, ফলের চিন্তা করার নয়। দাদা যে নিয়ম বানিয়েছে তাকে সম্মান জানিয়ে আমি করতে রাজি। কাকুও নিষেধ করে। রচিত বলে, কোনো সমস্যা নেই বাবা, তুমি কি তোমার ছেলেকে এতটুকু শিক্ষাও দাওনি? আন্টি তালি মারে, বাহ খুব ভালো খুব ভালো, ভেবেছি তুমি বাইরে থেকে তাদের মতোই হয়ে যাবে, কিন্তু তুমি তো দেখছি ফুল দেশি রয়েছ। ঠিক আছে, বাপ ছেলে সিদ্ধান্ত নাও কি করবে। রচিত বলে, বড় মা ভালো কাজের আবার দেরি কিসের? বলে সে তার সব দামি জিনিসপত্র খুলে রাখতে শুরু করে। তারপর শুধু প্যান্ট আর শার্ট পরে বাবাকে মায়ের খেয়াল রাখতে বলে বের হয়ে চলে যায়। মিটিং শেষে সবাই বলছে, মা ও তো পাট নিয়ে গেল, দেখো 2 দিন না যেতেই ফিরে আসবে। আন্টি বলে, ওকে হালকাভাবে নিও না, ও তোমার থেকে বেশি ক্যাপেবল, চুপ থাকো, আমাদের লোকজনকে সব দিকে ছড়িয়ে দাও, ও কোথায় যায় কি করে সব খবর যেন আমার কাছে আসে। রচিত হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে খাড়ায় যেখানে বাকি লোকেরা ছিল দিন হাজিরার লেবার। গাড়ি এলে তাদের সঙ্গে রচিত গাড়িতে উঠে যায়। কাজে গেলে চেহারা দেখে ঠিকাদারের যদিও সন্দেহ হয় কিন্তু কিছু বলে না। রচিতের জামা কাপড় বাড়িতে নিয়ে এলে তার মা কান্নাকাটি শুরু করে দেয় যে আদরের সময় ছেলেকে দেশের বাইরে পাঠালে, যখন তার সঙ্গে সময় কাটাবো তাকে চোখ ভরে দেখবো, এমন সময় তুমি এমনটা করলে। কাকু আর কি বলবে, সে তো বারণ করেছিল, রচিত শোনেনি। ওদিকে ছেলে মশলা মাখার কাজ শুরু করে দিয়েছে, লেবারদের হেল্প করে, পানি মানি খেয়ে তাদের খাবার খেয়ে মজুরি পেয়ে সেটা দিয়ে আগে জুতো কিনে নেয়। তারপর পার্কের একটু ব্রেঞ্চে ঘুমাতে গেলে সিকিউরিটি থাকতে দেয় না। সেখান থেকে স্টেশনে আসে যেখানে অলরেডি তার বড় মারে পাঠানো লোকেরা তাকে খুঁজতেছে। রচিত উপস্থিত যে ট্রেনটা পায় সেটাতেই উঠে পড়ে। ট্রেন ছেড়ে দেয়, তখন একজন তাকে দেখতে পায়। অভয়কে বলে ভাইজাকের ট্রেনে সে উঠেছে। বসুন্ধরা ভাইজাকের একটা গুন্ডাকে ফোন করে ব্যাপারটা দেখতে বলে। তারা স্টেশনে চলে আসে, বা ট্রেন মাঝখানে একটা স্টেশনে থামে যেখানে রচিতের সামনের লোকটা ব্যাগ ফেলে নেমে যায়। রচিত তাকে ব্যাগ দিতে যায়, তারপর ফিরে আসতে আসতে দেখে ট্রেন সেখান থেকে ছেড়ে দিয়েছে। যেহেতু সে নির্ধারিত কোনো জায়গা বাছাই করেনি যাওয়ার জন্য, তাই আশপাশ দেখে একটা গ্রামের দিকে রওনা দেয়। জমির পথ ধরে হেঁটে হেঁটে চলছে, কোথাও গিয়ে কোনো কাজ পেলে সেটা করে কিছু একটা খাবে এমনটা প্ল্যান। হাঁটতে হাঁটতে চলে আসে রাজমান্ড্রির রায়পুলাঙ্কা ফুলের বাজারে। মুভির শুরুতে যে ফুলগুলো দেখলেন এটা সেই এলাকা যেখানে ফুলের চাষের উপর মানুষ জীবনযাপন করে। এক বয়স্ক লোককে মেরে একজন শাসাচ্ছিল, সেখানে রচিত আসে। মুরব্বিকে জিজ্ঞাসা সে মারলো কেন। দাদু বলে তারা ফুল চাষি, অন্য সবাই ভালো দামে ফুল বিক্রি করে সংসার চালাচ্ছে, কিন্তু তাদের গ্রামের লোকেরা ভালো দাম পাচ্ছে না, কারণ এই বাজার দখল করে রেখেছে এখানকার এমএলএর ভাই বালা আর তার লোকেরা জোর করে কম দামে তাদের থেকে ফুল নিয়ে নেয়। এসব বলে দাদু সেখান থেকে চলে যায়। গ্রামের সবাই মিলে বালাকে ধরে দাম একটু বাড়িয়ে দিতে, সে কথা তো শোনেই না, উল্টো সবাইকে অপমান করে। যে একটু প্রতিবাদ করতে যায় তাকে ধরে তার লোকজন মারতে শুরু করে। তখন রচিত সেখানে আসে, বালা লোককে মারধর শুরু করে। তারপর কৃষকদের মজুরি ঠিক মতো দিতে বলে। রচিতের কথা মতো সেদিন ভয় পেয়ে এরা ন্যায্য দামটা দিয়ে দেয়। সিন কাট করে লোকাল থানায় আসে, যার সিআই 1 নম্বরের 2 নম্বর অফিসার। বালা তাকে ফোন করে বলে একজন তার লোকদের কেলিয়েছে, তাকে ধরতে হবে। সিআই বলে ঠিক আছে, হয়ে যাবে। ওদিকে বসুন্ধরার পাঠানোর লোক ভাইজাকে রচিতকে খুঁজে পায় না। বসুন্ধরাকে জানালে সে বলে ট্রেনে উঠেছে এটা তো শিওর, তার মানে মাঝে কোথাও নেমে গেছে। তুমি খোঁজ নাও কোথায় কোথায় ট্রেন থেমেছে, সে কোথায় গেছে, যে করে হোক ওকে খুঁজে বের করা। ওকে। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। রচিত হাঁটতে হাঁটতে একটা গ্রামে আসে। ফাঁকা রাস্তায় স্পোর্টস কারের ড্রাইভার গাড়ি এনে তার সঙ্গে লাগিয়ে দেয়। আর এখানে এন্ট্রি করে মুভির হিরোইন হাসিনী সুধীর অর্থাৎ আম্মুলুর। সে মেরে সেই পাট নিচে, কে রে তুই, দেখে চলতে পারিস না? কিন্তু লোকটার হুঁশ জ্ঞান নেই, তাই ভয়ে ভয়ে কাছে গিয়ে উল্টে দেখে নতুন লোক, তাকে কখনো আগে দেখেনি। গায়ে আবার জ্বর জ্বর মনে হচ্ছে। দিদি রচিতকে উঠায় তার বাড়িতে আনে। লজিক খুঁজেন না, জাস্ট দেখে যান। রাস্তা থেকে উঠে আনতে পারলো, কিন্তু বালিশের উপর ঠিক মতো উঠাতে পারছে না।
টানাটানি করতে করতে হুট করে পড়ে যায় আর নটি এডিটর, কি হচ্ছে এসব? তাতেই ভাই একটুর জন্য চোখটা মেলে আবার বেহুঁশ হয়ে যায়। গায়ে খুব জ্বর, তাই আম্মুলু তার সেবা যত্নটা একটু করে। এভাবে সকাল হয়ে যায়। তো আম্মুলুও একজন সফল ফুলের চাষি। আশপাশে তার বয়সী মেয়ে মুরব্বীদের নিয়ে সে কাজ চালায়, আর দেখাশোনা করার জন্য রয়েছে সত্যি। আম্মুলুর বাবা যে ফিজিক্যালি একটু অসুস্থ, তিনি কবিরাজের শেফাগারে থাকেন। সকাল সকাল ঘুম থেকে উঠে রচিতের অভ্যেস চোখ বন্ধ করে বাথরুমে গিয়ে ভার্টিক্যাল চালু করা। সেই তালেই করতে যাবে, রোদ চোখে পড়ে আর কথা শুনে চোখ মেলে দেখেই এক দৌড়ে ভিতরে যায়। কি হলো? আম্মুলু তো একাই থাকে, এখানে ছেলে হলো কই থেকে? সবাই অবাক। সত্যি যায় কথা বলতে, রচিত বের হয়ে আসে। আম্মুলু বলে, আরে এটাই সেই ছেলে, বললাম না কাল রাতে একজনকে টাক্কর মেরেছিলাম। সত্যি বলে, ও ঠিক আছে, আমি দেখছি। কে তুমি ব্রো, কই থেকে এসেছো? রচিত বলে, সে মুসাফির। কাল রাতে কি যেন হলো সে বলতে পারে না, শুধু বলতে পারে বুকের উপর একটু ভারী ভারী ফিল হচ্ছিল আর ঠোঁটে। আম্মুলু চুপ করে, চুপ কর চুপ কর, এখন তো ঠিক আছিস না? তো যা, চলে যা, এখন চলে যা। রচিত বলে, আসলে ব্যাপারটা হলো আমি কাল থেকে কিছুই খাইনি, যদি কিছু খেতে দিতেন। আহারে। আম্মুলু খেতে দেয়। রচিত বলে, সে হায়দ্রাবাদ থেকে এসেছে। এত দূর থেকে কেন? রচিত বলে, তার কেউ নেই, তার এক চাচা তাকে বড় করেছে, সে তাকে ভালোবাসার নামে রোজ টর্চার করে, তাই সে পালিয়ে এসেছে কাজের জন্য। সত্যি আম্মুলুকে সাইডে নিয়ে বলে তারা তাকে কাজে লাগাতে পারবে, কম টাকায় লোক পাওয়া যাবে। আম্মুলু বলে, সে তো তার ব্যাপারে কিছু জানে না, কিভাবে? সত্যি বলে, আরে চিন্তা করছিস কেন, আমি আছি না, আমি দেখে নেব। ওকে। সত্যি রচিতকে বলে তারা তাকে কাজ দিবে, মাসে 5,000 টাকা করে দেবে, তাকে সব কাজ করতে হবে। রচিত বলে, ঠিক আছে। রচিত এদেরকে নাম বলে রামু, তো এখন থেকে আমরা রামু বলে ডাকবো। খাওয়া দাওয়া শেষ করে ভাই কাজে লেগে পড়ে, পুরো দিন খুব কাজ করে। সত্যি তার কিছু পুরোনো কাপড় চোপড় রামুকে দেয়। পরের দিন রামু থালাবাটি পরিষ্কার করছিল, সত্যি তাকে ভাত উঠাই দিতে বলে। আম্মুলু বলে, কিভাবে রাঁধতে হবে তুমি জানো? 1 পট চালে 2 পট পানি দিও। ঠিক আছে। 1 মিনিট পরেই ছেলে বের হয়ে আসে। কিরে, ভাত উঠে দিল এত তাড়াতাড়ি? সত্যি দেখার জন্য ভিতরে গিয়ে একটু পর চিল্লে ওঠে, কি হলো কি হলো? দেখার জন্য সবাই দৌড়াদৌড়ি করে ভিতরে গিয়ে দেখে সত্যি শক খেয়ে আছে। পানি মানি দিয়ে হুঁশে আনে, কি হলো তোর? সত্যি ভাত দেখতে বলে। যেই আম্মুলু ভাতের ঢাকনাটা উঠায়, দেখে 2টা গ্লাসের মাঝে পানি আর 1 গ্লাসের চাল। কপা, কমেডি হলো কমেডি, হাসবেন না হাসুন। যাক, এরপর সত্যি রামুকে কাজ বুঝিয়ে দেয় যে এই সবগুলো গাছে রোজ 2 বার করে পানি দিতে হবে, একই পরিমাণ পানি দিতে হবে, কম বেশি করা যাবে না। এতগুলো গাছে রোজ পানি। রামু তো কিছু করার নেই, কাজ তো করতে হবে। অন্যান্য আরো সব কাজ করে সেদিন পার হয়। রাতে বাইরে ঘরের ঘরে ঘুমাতে যায়। মাঝরাতে তেলাপোকা গায়ে ঢোকাতে চিল্লায় ওঠে। আম্মুল একটু মজা নেয়, রামু গিয়ে এখানে শুয়ে পড়ে। ওদিকে তার মাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ছেলের চিন্তায় বিছানা ধরেছে। সকাল হয়ে যায়, সত্যি কাছে এসে দেখে রামু ঘরে নাই। আম্মুলুকে ডেকে দেখায়, দেখ ছেলেটা নেই, পালিয়ে গেছে। দুজন বলা বলি করছে যে সে কাজ দেখে ভয় পালিয়ে গেছে, এত কাজের চাপ সহ্য করতে পারেনি। কিন্তু না, তাদের ধারণা ভুল, সে সকালে উঠেই কাজে লেগে পড়েছে। কিরে, এতগুলো বাঁশ কি করবি? রামু বলে, কাজ আছে, দেখে যাও। বাঁশ কেটে ফাটিয়ে কি যেন কাজ শুরু করে। কাজ শেষে ফলাফল দেখায় যাতে আমরা দেখি, এই কাহিনী। সবাই তো অবাক। আম্মুলু বলে, ও লেখাপড়া জানে না, কিন্তু বাঁশ দিয়ে এমন ড্রিপ ইরিগেশন করলো কিভাবে? বুঝলাম না তো। বুঝুক না বুঝুক সেটা পরের ব্যাপার, কিন্তু সবাই তার বুদ্ধিতে ইমপ্রেস হয়েছে, এটা তো মানতে হবে। আমরা তারপর থেকে দুজনকে ফলো করে, সময়ের সঙ্গে সঙ্গে দুজনকে পছন্দ করতে শুরু করে। পছন্দ থেকে আরো একটু গভীরে যায়। রামু তো আম্মুলুকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। একদিন আম্মুলু হাতে পায়ে মেহেদি দিয়ে বসেছিল, উঠতে পারছিল না। ভাই তাকে কোলে করে বান্ধবীদের কাছে এনে রেখে যায়। আর কি লাগে ভালোবাসার জন্য। এভাবে সময় যাচ্ছিল। একদিন বেলা হয়ে যায়, তারপরেও রামু ওঠে না বলে আম্মুলু ডাকতে এসে দেখে আবার তার গায়ে জ্বর এসেছে। এভাবে বাইরে থেকে তার সমস্যা বাড়ছে, তাই আম্মুলু তাকে ভিতরে থাকার অনুমতি দেয়। কোথায় ঘুমাবে? ওইখানে, মাঝখানে একটা কাপড়ের বেড়া থাকবে। লজিকের বাপ মা চায়নাতে ঘুরতে গেছে, ওদিকে লক্ষ্য করে লাভ নেই রে বোকা। ওদিকে রচিতের বড় মায়ের লোকেরা খুঁজতে খুঁজতে এক স্টেশনের ক্যামেরা চেক করে তাও কিছু পায় না, তারা খোঁজার উপরে আছে। এদিকে রচিতের বাবা ছেলের কথা ভেবে একটু কষ্ট পাচ্ছে, যে না জানি ছেলেটা কোথায় আছে, কি করছে, সে তো এভাবে কখনো থাকেনি। শালা সান্ত্বনা দেয়, জিজা ও বুদ্ধিমান ছেলে, তোমায় ওকে নিয়ে ভাবতে হবে না, ও ঠিক সব সামলে নেবে। এখানে আম্মুলুদের গ্রামের সব মুরব্বীরা বসে গেছে, ফুলের আসল দাম পাচ্ছে না, ইমেলের ভাইরা তাদের বাঁচতে দিচ্ছে না। এই সমস্যা থেকে কিভাবে বের হবে সেটা নিয়ে আলোচনা করতে। কেউ বলছে শহরে গিয়ে গার্ডের চাকরি করবে, কেউ বলছে রিক্সা চালাবে, কেউ গ্রামে থাকতেই চাইছে না। এই ভাই সাহেব বলে, আরে আমরা কৃষক, কৃষিকাজ আমাদের রক্তে মিশে আছে, অন্য শহরে গিয়ে কি করব? মুরব্বীরা বলে, তাহলে এখানে কি করছি? বাঁচতে তো হবে না, পরিবারকে ঠিকমতো খাওয়াতে পারছি না, যা ফসল হয় সব এমএলএ লুটে নেয়, কোনো খরিদ্দার আমাদের কাছে আসতেও দেয় না, কি করব তাহলে? ওই সময় রামু এদিক দিয়ে কই যেন যাচ্ছিল, এই ভাই সাহেব দেখে তাকে চিনতে পারে, বলে, আমি বুঝতে পারছি কি করতে হবে, তোমরা আমায় আর একটা সুযোগ দাও, আমার মনে হচ্ছে এবার আমাদের কিছু একটা হবে। এ নিয়ে আম্মুলুর বাবা আস্তে আস্তে সুস্থ হচ্ছে। আম্মুলু তার বাবাকে রামুর ব্যাপারে বলে যে ছেলেটা খুব ভালো, অনেক কাজ করে, লেখাপড়া জানে না কিন্তু খুব বুদ্ধিমান, এটা সেটা লেসপিতা অনেক কিছু। কাকু বলে, তারপরেও একটু সাবধানে থাকিস মা, আমি নেই।
ঠিক আছে, তোমায় ওসব নিয়ে ভাবতে হবে না, আমি গেলাম, তুমি থাকো। বলে বাসায় যেতেই এই মোড়ে এমএলএর ভাই বালার সঙ্গে দেখা হয়। সে আম্মুলুকে বিয়ে করতে চায় তার বাবার সবগুলো জমি দখল করতে, কিন্তু আম্মুলু খুব কঠিন, সে কোনোভাবে কাউকে পাত্তা দেয় না। বালা জোর দেখাতে গেলে আম্মুলু জুতো খুলে মজু দিয়ে পিটাই মিটাই সেখান থেকে চলে যায়। ছাগল শুধু চেয়ে চেয়ে দেখে, কিছু করতে পারে না, কিন্তু ভুলে যাবে এমন তো না, মাথায় রাখে। পরের দিন রামু জমিতে কাজ করছিল, ওই ভাই সাহেব তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল বলে রামু একটু সাইডে যায়। গ্রামের অন্য লোক পিছিয়ে আসে, এইভাবে পিছু নিতে নিতে গ্রামের সব মুরব্বীরা তার পিছু নেয়। রামু মনে করে তারা হয়তো তাকে কিছু করবে বা মারবে। রামু এখানে এসে বসে। ভাই সাহেব একটা ডাব কেটে দিয়ে বলে, ভাই আমরা তোমায় চিনতে পেরেছি, তুমি সেদিন ফুলের বাজারে যা করেছো তাতে আমরা সেদিন ন্যায্য দাম পেয়েছি। তারপর ওরা আবার আগের মতোই শুরু করেছে, দয়া করে আমাদের হেল্প করো। রচিত তাদের হেল্প করতে চায় না। তাদের মাঝে এক মুরব্বী ধর্ম নিয়ে একটু জানে, সে কিছু শ্লোক পড়ে শোনালে রচিত বলে, কাকু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটু বুঝমান। আমি আসলে এখানে এসেছি আমার একটা কাজে, আমি এই গ্রামের না, আমি চাই না কোনো ধরনের ঝামেলায় জড়াতে, আপনারা দয়া করে আমাকে এর মাঝে টাইনেন না। গ্রামবাসীরা খানিকটা নিরাশ হয়ে যায়। সেদিনের হিসাবপাতি করে রাতে দুজন শুয়ে পড়ে। এভাবে দুজন দুই পারে থাকে, মানে মেয়ের বাড়িতে একটা চুকি বা খাট কিছুই নাই, এগুলা জ্বালাকি শরীরে সবাই পারে। যাই হোক, দুজন গল্প করতে করতে ঘুমিয়ে পড়লে ওই যে বালাকে সে জুতো দিয়ে পেটালো, বদলা নিতে বালা তার লোক পাঠায়। তারা কিভাবে যে রুমের ভিতরে ঢোকে জানি না, আম্মুলুর মুখ চেপে ধরে তাকে নিয়ে যেতে লাগে। ছেলে আরামসে ঘুমাচ্ছে। আম্মুলুকে যখন বাইরে নিয়ে আসে তখন ছেলে পিছন থেকে এসে, আর কি হবে কি বলবো চাচা, উড়া দুরা সবাইকে কেলায়। মারটার খেয়ে এরা পালিয়ে যায়। ওদিকে অভয় টেনশন করছে যে এখনো রচিতকে খুঁজে পাওয়া যায়নি। তার মা বলে, চিন্তার কিছু নেই, ও কোথায় যাবে, কতদিন লুকিয়ে থাকবে, সামনে আসতেই হবে, তুমি চাপ নিও না। এরা মারটার খেয়ে বালাকে বলে দেয় আম্মুলুর পাশে একটা ছেলে শুয়েছিল, সে তাদের কেলিয়েছে। বালা যখন শুনলো একটা ছেলেকে নিয়ে আম্মুলু একই রুমে থাকে, সে সুযোগ পেয়ে যায়। কি সুযোগ, একটু অপেক্ষা করুন। সারাদিন পার করে রাতে আবার দুজন শুয়ে পড়ে, বাট এবার রামু একটু হাতটা বের করে দেয়, আম্মুল তার হাত ধরে, আর দুজন প্রেমের আলাপ করতে করতে ঘুমায় পড়ে। তারপর সকালবেলা দরজার ঠকঠকিতে আম্মুলের ঘুম ভাঙে। সে এসে দরজা খুলে দিতেই আমরা দেখি সিআই। তার চোখে স্পষ্ট 90-এর মিশে সওদাগরকে দেখা যাচ্ছে। ভিতরে এসে দেখে রামু ওঠেনি, একটা গুঁতো মেরে উঠায়। তো রুমের ভিতরে তাহলে এসব চলছে না। রামুকে বলে, কি বে, কত দিয়ে ঠিক করে নিয়েছিস? শুনে তো রামুর রাগ ওঠে। রচিত হয়ে শালাকে পেদানো শুরু করে, কিন্তু না, এটা জাস্ট ভাবছে, সে এখনো করেনি। সিআই বলে, এখানে নাকি ধান্দা চলছে, লোকজন রিপোর্ট করেছে, তাই এসেছি। রামুকে থানায় নিয়ে যেতে হবে। আম্মুলু বলে, সে আমার এখানে কাজ করে, আমি তাকে ওখানে থাকতে দিয়েছি, কি সমস্যা? সিআই বলে, রামু নাকি অন্য কোনো গ্রুপের সঙ্গে কানেক্টেড, তাই তাকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যেতে হবে। এই বানা তাকে বের করে নেয়। বাইরে আবার বালাও এসেছে, রামুকে দেখেই চিনে ফেলে, আরে এটা তো সেই ছেলে যে মার্কেটে অপমান করেছিল, তার লোকদের কেলিয়েছিল। তার লোকদের থানার সামনে গিয়ে অপেক্ষা করতে, বের হলেই মেরে দিবি, যা। রামুকে পুলিশ নিয়ে যায়, আর লেখা ওঠে 50 দিন সবে শেষ হলো, মানে ইন্টারভেল পয়েন্ট। ইন্টারভেল পর সিন থানায় শুরু হয়। সিআই রামুকে জিজ্ঞেস করছে সে কোথায় থেকে এসেছে, আগে কি করতো। সে কিছু বলছে না, জাস্ট নামটা বলছে। সিআই রামুকে একটা থাপ্পড় মারা যাতে আন্টি এখান থেকে লাফিয়ে ওঠে। এখানে মজার ব্যাপার লক্ষ্য করেছেন, রাজিদকে ধরে নিয়ে গেল সকালে, আর এখানে আন্টি চিল্লাই উঠলো রাতে। কেমনে? ওখানে তো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা যা যা করা হচ্ছে সব তো সকালে, তাই না? এখানে রাত কি করে হলো? ছাড়ুন, মাথায় এত চাপ দেন না। হতে পারে নোয়াখালী আর বাংলাদেশ যেমন তেমনই। রামুকে জেলে ঢুকিয়ে দিয়ে সিআই রুমে যায়, একটু পর 3rd ডিগ্রি দিবে। এর মাঝে একটা লয়ার আসে, এনাকে চেনেন না? ব্রহ্মাজি, এই এলাকার একমাত্র লয়ার সে। সিআই এর একটা কাজ করে দিয়েছে, সেই বিল নিতে এসেছে। তার একটা কল আসে, বলে উকিল সাহেব বাইরে এসে কাকুর সঙ্গে গল্প করছে। ও হ্যাঁ, এনাকে চেনেছেন তো নাকি? আরে বিখ্যাত কমেডিয়ান ব্রহ্মানন্দম স্যার। তাকে এমন ছোট রোলে দেখে খুব খারাপ লেগেছে। এমনিতেই তাকে দেখা যায় না, খুব কম দেখা যায়। যাক, তার সঙ্গে কথা বলতে বলতে এদিকে তাকাতেই উকিল রাজিদকে দেখে। তারপর ভালো করে দেখে চিল্লাই ওঠে, আরে স্যার, আপনি আপনি এখানে কেন? বলে রচিতের কাছে গিয়ে চিল্লানো শুরু করে, কে ধরেছে তাকে? কে নাকি ভিতরে ঢুকিয়েছে? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? জানো সে কে? মুহূর্তের মাঝে উকিল সাহেব একেবারে থানা তোলপাল শুরু করে দেয়। এরা সবাই তো ভয় পেয়ে যায়। কাকুর সমানে জিজ্ঞেস করছে, আরে লয়ার সাহেব, এভাবে ভয় না দেখিয়ে বলুন সে কে? আমি কিছু করিনি, সব দোষ হয় মাথা মোটার। উকিল বলে, চাকরি যদি চাও তাড়াতাড়ি খোলো, বের করো তাকে তাড়াতাড়ি। রচিতকে বের করে এনে বসাই। সিআই এলে কাকু তাকে কেলানো শুরু করে, আবে পাইনাপেলের বাচ্চা, তোকে কত করে বললাম আগে তার ব্যাকগ্রাউন্ড জেনে নে, তারপর গায়ে হাত দে। তুই কি করলি? তুই জানিস ওকে? এসব শুনে তো সিআইও ঘাবড়ে যায়। উকিল সাহেব তাকে রুমে নিয়ে রাগারাগি করে কি যেন সব বলে। সিআই এর বিচি চিপে উঠে যায়। এসে রাজিদকে সরি বলতে থাকে, স্যার আমার ভুল হয়েছে স্যার, আমি বুঝতে পারিনি, প্লিজ স্যার প্লিজ। মানে স্যার স্যার করতে করতে হুঁশ পাচ্ছে না। এদিকে বালার লোকেরাও চলে আসে। সিআই বাইরে এসে রাজিতের হাত ধরে বলে, স্যার প্লিজ এই ব্যাপারটা যেন কাউকে বলেন না, বিশেষ করে আপনার বাবাকে। রামু যেতে লাগে, সিআই এদের ইশারা করে এখান থেকে চলে যেতে বলে। পরে লয়ার এসে রামুকে ডাকে, আরে তুমি কি আমায় চিনতে পেরেছো? রামু বলে, না তো স্যার। লয়ার বলে, আরে ওই যে ট্রেনে আমার ব্যাগ ছাড়া পড়েছিল, তুমি এনে দিয়ে গেলে। ওই সময় ব্যাগটা আমার কত জরুরি ছিল তুমি জানো? তুমি যদি ব্যাগটা না দিয়ে যেতে আমি এতদিনে শেষ হয়ে যেতাম। রচিত সুন্দর একটা কথা বলে যে, স্যার করার সাহায্যের কথা মনে না রেখে কে করলো, কার থেকে সাহায্য আমি পেলাম সেটা মনে রাখা উচিত। তাই হয়তো
লয়ার বলে, আমি তোমায় দেখেই বুঝেছি তুমি ফেসে গেছো, তাই এসব কাহিনী সাজালাম। রচিত অবাক হয়, কাহিনী মানে? আপনি আমাকে সেদিনই প্রথম দেখেছিলেন? লয়ার বলে, হ্যাঁ। রচিত যেন হাফ ছেড়ে বাঁচলো, কিন্তু সিআইকে কি বুঝালেন? আর কি, আরে আমি ওকে বলেছি তোমার বাবা অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এক ফোন করে তুমি তাকে গায়েব করে দিতে পারো, এসব বলেছে, আর সে ভয় পেয়ে গেছে। ও শুধু? তুমি অবাক হওনি? হ্যাঁ স্যার, অবাক হয়েছি, আমি খুব অবাক হয়েছি, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। লয়ার খুশি হয়ে চলে যায়। সিআই ফোন করে বালাকে বলে দেয়, আবে 200-300 গ্রাম মানুষ কার পিছে লাগিয়ে দিয়েছিস বে শালা, ও তোকে 1 সেকেন্ডে খেয়ে ফেলবে, বাঁচতে চাইলে ওর থেকে দূরে থাক, নয়তো তোর ভাইকে নিয়ে উগান্ডা গিয়ে থাকতে হবে। সিআই এমন করে বলছে, ভয় তো পাওয়ারই কথা। এদিকে এরা বসে বসে চিন্তা ভাবনা করছে, না জানি রামুর কি হলো, এখন তারা কি করবে। এর মাঝে তো সে এসে যায়। আম্মুলু খুব খুশি তাকে ফিরে পেয়ে, কি করে এত তাড়াতাড়ি ফিরে এলো। রামু বলে, ওই হাত পা ধরেছিলাম তাই। আম্মুলু হাত ধরে ভিতরে নিয়ে যায়, তারপর আম্মুকে ধুতি পরিয়ে দেয়, সে তো শাড়ি পরেই থাকে, মন্দিরে যায়, পুজো মুজো করে একটু বসে বসে গল্প করে। এখানে রামু তার মনের কথা বলে, আম্মুলেও রাজি হয়, সেও তার ইচ্ছের কথা বলে যে সে শহরে গিয়ে ছোট মোটো একটা জব করতে যায়, তার বাবাকে শহরের লাইফ দেখাতে চায়, এসব। তারপর যে মুরব্বী আম্মুলুর খেতে কাজ করতো সে কয়েকদিন হলো আসছে না, তাই তাকে দেখতে তার বাড়িতে যায়। রামু বাইরে দাঁড়ায়, দাদু আসে, আরে বেটি তুমি এত রাতে? আম্মুলু বলে, দাদিকে দেখে মনে হচ্ছে অসুখ বেশি হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাওনি? দাদু বলে, হ্যাঁ গেছিলাম, মেডিসিন দিয়েছে। আম্মুলু বলে, ও। পিচিকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কি খেয়েছো রাতে? সে দাদুর দিকে তাকায়। দাদু বলে, আরে আমায় কি দেখছিস, বল, ডাল ভাজি মাছ বল। আম্মুলু বলে, লজ্জা পাচ্ছ না? আচ্ছা থাকো, দাদু গেলাম বলে যেই যেতে লাগে, পিচ্ছি বলে ওঠে, দিদি কাল থেকে কিছুই খাইনি, খুব ক্ষুধা লেগেছে। শুনে কার মাথা ঠিক থাকবে, রচিতের তো হুঁশ উড়ে যায়, কি বলছে। তখন দাদু কাঁদতে কাঁদতে খুলে বলে যে, কি খাওয়াবো, ঘরে না খাওয়ানোর জন্য কিছু আছে না, বাজার করার মতো অবস্থা আছে। সোনার মতো জমিতে ফসল হয় না পানির অভাবে, ফসল ভালো হলেও সঠিক দাম পায় না, ঋণের বোঝা বইতে না পেরে ছেলে আর ছেলের বউ এই বাচ্চাটাকে আমার ঘাড়ে ফেলে তারা মারা গেছে। আমি যতটা পারি ওকে দেখে রাখছি, এখন তো আর পারছি না। ওর দাদির শরীর দিন দিন খারাপ হয়েই চলেছে, আমি কাজেও যেতে পারি না, কি করব। সব শুনে আম্মুলু তো কান্না করছেই। রাশিদ তো অবাক হয়, সে তার কাছে থাকা সবগুলো টাকা দাদুকে দিয়ে আগে খাবার নিয়ে আসতে বলে, আর কাল দাদিকে হসপিটালে নিতে বলে। দাদু রামুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সেখান থেকে বের হয়ে রামু আর কিছুই ভাবতে পারে না। বাসায় এসে আম্মুলু যখন বলে, তোমার সব টাকা দিয়ে দিলে, তুমি কি করে চলবে? রামু বলে, তাদের অবস্থা দেখে তো আমি কিছু ভাবতেই পারছি না, আর তুমি ওই কয় টাকার কথা বলছো? আমি ভাবছি আমরা যদি আর কয়েক ঘন্টা লেট করে যেতাম তাহলে কি হতো ওই ফ্যামিলিতে। আম্মুল বলে, এমন সমস্যা শুধু ওই দাদারে নয়, এই গ্রামের অধিকাংশ পরিবারেই একই সমস্যা। দাদুর জমিতে যদি পানির ব্যবস্থা করা যেত, সে বিন্দাস চলতে পারতো, কোনো সমস্যা হতো না। ক্যামেরা রামুকে বসে থাকা ফলো করে পরের দিন সকালে নিয়ে আসে। সত্যি আসার সঙ্গে সঙ্গে রামু তাকে দাদার জমিতে নিয়ে যেতে বলে। আসে, এসে দেখে জমির এই অবস্থা, একেবারে জঙ্গল হয়ে আছে, বোরিং করার পাইপটা এখানেই পড়ে রয়েছে, মানে এখানে মোটর বসালেই পানি উঠবে, কিন্তু এমএলএ বিদ্যুতের লাইনের জন্য ট্রান্সমিটার লাগাতে বলে, যার খরচা অনেক, দাদু করতে পারে না। সব দেখার পর রামু সদ্দিককে নিয়ে ময়লার স্তূপে এসে কিছু কিছু জিনিস খুঁজে নেয়। আর কপাল দেখুন, এমন ব্যাটারিও সে এখানে পেয়ে যায়, মোটর তার এসব তো আছে, কি কপাল না। যাক, সেগুলো নিয়ে জমিতে আসে, তারপর আগে জমির সব ঘাস কেটে ফেলে, তারপর আরও কি যেন সব করে, দাদুও হেল্প করে, তারপর মেকারি শুরু করে। গ্রামের লোক যারা তাকে ফলো করছিল তারাও আসে, কেউ বুঝতে পারছে না কি চলছে এখানে, দিদিরাও আসে। দেখতে দেখতে রামু এমন একটা জিনিস বানিয়ে ফেলে, সবাই অপেক্ষায় আছে এটা দিয়ে কি হবে। একটু পর হাওয়ার চাপে ঘুরতে থাকে, আর দেখতে দেখতে এই দিক দিয়ে পানি উঠতে থাকে। ব্যাস, আর কি লাগে। পানি দেখে দাদু দৌড়ে এসে মাটি পানি বুলিয়ে গায়ে মেখে তার খুশি প্রকাশ করে, সঙ্গে বাকি সবাইও অবাক হয় যে এটা সে কি করলো। একটা গান শুরু হয় তার প্রশংসা করেনি, যার মাঝে নাচা গানা তো আছেই। আম্মুলুর বান্ধবীরা একটু রিলও বানিয়ে ছাড়ে। এরপর গ্রামের সবাই পত্রিকার কাটিং দেখায় যে এই গ্রামে কত মানুষ মরেছে বা কিভাবে তারা চাষাবাদ ছেড়ে দিয়ে জীবন চালাচ্ছে। গ্রামের লোকেরা রামুকে এসব দেখাচ্ছে, জানো সে তাদের সঙ্গ দেয়, কিন্তু রামু নিজেকে কন্ট্রোল করে। এভাবে সময় যেতে যেতে যখন লোকজনরা রামুকে ছাড়ছে না, রামু সবাইকে নিয়ে বসে পড়ে। সে তাদের জন্য কি করতে পারে জানতে চায়। লোকেরা বলে এই সমস্যা। রামু বলে, আমি তাদের মেরে মুড়ে ভয় দেখালে তারা ভয় পাবে, কিন্তু কিছুদিনের জন্য, আমি চলে গেলে তারা আবার তাদের কাজ শুরু করবে, তখন কি করবেন? কেউ কিছু বলে না। রামু বলে, তার মানে এখানে এমন কিছু করতে হবে যাতে এর স্থায়ী সমাধান হয়। রামু বলে, ও যদি পাওয়ারফুল হয় তাহলে ওর উপরেও কেউ পাওয়ারফুল রয়েছে, আপনারা সবাই মিলে কমপ্লেন করুন, সবাই তাতে সাইন করুন, সেগুলো পিএমও অফিস অবধি পৌঁছে দিন, দেখবেন ওর চেয়ার নড়ে যাবে। এরা রিপোর্টের কথা শুনে ভয় পেয়ে যায়, কারণ এমএলএ জানতে পারলে আরও ঝামেলা বাড়বে। রামু তাদের মোটিভেট করে যে ভয় থেকে বের হয়ে আসতে হবে, তা না হলে এর কোনো সমাধান আসবে না। ব্যাস, রামুর জোশ মাখা কথা শুনে এক মুরব্বি এসে আঙুল কেটে টিপসই দেয়, তারপর তার দেখা দেখি সবাই টিপসই দেয়। আর সব কাগজ পোস্ট অফিসে পোস্ট করা হলে সেটা এক এক করে নিচ থেকে উপর অব্দি যেতে যেতে একেবারে পিএমও অফিস অব্দি যায়। এতগুলো কৃষক রক্তমাখা পিটিশন দিয়েছে, ব্যাপারটা সিরিয়াস, তো সরকার কি করবে সেই সিদ্ধান্ত নিক। এই ফাঁকে এদের একটু চুলকানি দেখানো হয়, যাক তারা যা করছে করুক, করতেই পারে, সে অধিকার তাদের রয়েছে, আমরা না হয় তারপরে সিনে যাই। রচিতের ওই নাচারি ভিডিও যেটা রিলস বানিয়ে আমুলুর বান্ধবীরা ছেড়ে দিয়েছে, সেটা তার বড় মার হাতে পড়ে। আচ্ছা,
তাহলে পাখি কোনো একটা গ্রামে গিয়ে বাসা বেঁধে আছে। খুঁজে বের করো এই ভিডিও কে ছেড়েছে, কোন গ্রাম থেকে, তাড়াতাড়ি। অভয় বলে মা মাত্র 2 দিন বাকি আছে, এখন আমরা কি করব? বসুন্ধরা বলে 1 মিনিটও যথেষ্ট ওর ধ্যান ভঙ্গ করার জন্য। ওর ঠিকানা খুঁজে পেলে মিডিয়াকে লাগিয়ে দিব, ওরা ওকে এক্সপোজ করে দিবে, ব্যাস সব শেষ। এদিকে পিএমও অফিস থেকে এলাকার মিনিস্টারকে চাপ দেয়। মিনিস্টার আবার এমএলএ কে ফোন দিয়ে খুব ঝাড়ে আর বলে উপর থেকে একটা কমিটি যাচ্ছে, ওরা যা বলবে চুপচাপ মেনে নিবি, নয়তো আমিও কিছু করতে পারবো না। ফোন রেখে দিলে এমএলএ তার ভাইকে ধরে। কৃষকরা এত সাহস কি করে পেল? পিএমও অফিসে চিঠি পাঠালো, এর পিছিয়ে নিশ্চয়ই কারো হাত রয়েছে। কি করবি কর, একটা লোকও যেন কাল মুখ খুলতে না পারে, যা। ওদিকে আমুলুর বাবা হসপিটাল থেকে বাড়িতে আসলো আজ, অনেকটা সেরে গেছে তাই বাসায় আসলো। রামুর সঙ্গে পরিচিত হয়। রাতের বেলা অভয়ের লোক তাকে বলে ভিডিওর অরিজিনাল আইডি পাওয়া গেছে। কে ছেড়েছে? ভিডিওটা ছাড়া হয়েছে অমুক মেয়ের আইডি থেকে, যার বাড়ি অমুক গ্রামে। অভয় তার মাকে বলতে যাবে, এই কুটনি বুড়ি ওই সব সিরিয়ালে থাকে না একটা শয়তানের গার্লফ্রেন্ড, সে অভয়কে বুদ্ধি দেয়, আরে তোর মাকে বলে কি হবে, সে কিছু করতে পারবে না, যা করার তোকে করতে হবে। অভয়দের ফোন করে বলে রচিত অমুক গ্রামে আছে, যা। এরা গাড়ি ঘুরে নেয়। কাকুর খাওয়া শেষ, রামু আসতে ডাক দেয়, বসো গল্প স্বল্প করি। বলে আমাদেরও তো সবকিছু ঋণের উপর আছে, আমি অনেক টাকা লোন নিয়েছি, তো সব জমি বন্ধক রেখে ঋণগুলো শোধ করে ওকে নিয়ে শহরে যাব। মেয়েটা অনেক করেছে, এখন একটু ওর শখ পূরণ করতে চাইবে এটা। ওখানে আমার ওষুধ আছে, দাও তো বাবা। রামু ওষুধের বক্স নিয়ে আসে। কাকু বলে ভিতরে অমুক নামের একটা মেডিসিন আছে, দাও তো। গল্পের তালে তালে রামু ওষুধ বের করে খুলে কাকুর হাতে দেয়। তখনই দুজনে হা। কাকু বাম হাতে একটা থাপ্পড় মারে। আমুল তো অবাক, বাবা কি করছো? কাকু রেগে যায়, আমার মেয়েকে সহজ সরল পেয়ে বোকা বানিয়েছিস, গ্রামের সবাইকে তোর পক্ষে করে নিয়েছিস, তো এখন কি মনে করেছিস আমাকে বোকা বানাবি? যে ছেলে কখনো স্কুলে যায়নি সে ইংরেজি ওষুধের নাম কি করে জানলো? যে সায়েন্সের স্পেলিংও জানে না সে কি করে উইন্ড মিল বানায়? কে তুই বল, কেন এসেছিস এখানে? সব শুনে আম্মুলু তো হা করে চেয়ে আছে। রচিত কিছু বলতে পারছে না। আম্মুলু জিগাই, বাবা যা বললো সব কি সত্যি? তুমি এতদিন যা বলেছো সব মিথ্যে? রচিত বলে, আম্মুলু আমার জাস্ট কালকের দিনটা সময় দাও, আমি তোমার সব কিছু বুঝিয়ে বলবো। আম্মুলু বলে, কেন কালকের দিন সময় নিতে হবে কেন? ও এর মাঝে আমাদের মেরে তুমি চলে যাবে তাই? রচিত আর কি বলবে। আম্মুলু তাকে বের হয়ে যেতে বলে, তাকে সে আর দেখতে পাচ্ছে না বলে রামুকে বের করে দেয়। বেচারা রচিত কিছু বলতে পারছে না, চুপচাপ কষ্ট নিয়ে বের হয়ে যায়। আম্মুলুরও খারাপ লাগে, কারণ সে তাকে নিয়ে কত কি ভেবেছে, কত প্ল্যান করেছে, তার সঙ্গে কাটানো কত মুহূর্ত। রচিতও ভাবছে কি করবে। এরাও রওনা দিয়েছে। এদিকে বারাতার সব লোকদের রেডি করে যে করে হোক আজ রামুকে শেষ করতে হবে, আম্মুলুকে উঠিয়ে নিয়ে আসতে হবে। রচিত বাড়ি ছেড়ে কোথাও যায়নি, আশপাশে রয়েছে। তাদের কথা ভাবতে ভাবতে শুয়ে পড়ে এক গাছের গোড়ায়। একটু পর মনে হচ্ছিল কেউ আসছে, চোখ মেরে দেখে গ্রামের লোকজন। বেটা তুমি এখানে, আমরা তোমায় খুঁজতেছি। কেন কাকা কি হয়েছে? তোমার পরামর্শ কাজে দিয়েছে, আমাদের চিঠি উপর অব্দি গেছে, উপর থেকে এমএলএ কে অনেক কথা শুনিয়েছে, আর লোক পাঠাচ্ছে বিচার করার জন্য। কাল আসবে ওরা, তারা আমাদের কথা শুনবে, আমরা যা বলবো সেটাই করবে। রচিত বলে, এটা তো খুবই ভালো খবর, তাহলে কাল আপনারা তাদের সঙ্গে কথা বলুন, খুলে বললেন সবকিছু। এরা ধরে বসে, কালকে তাকেও তাদের সঙ্গে যেতে হবে। রচিত বোঝাই সে তাদের এলাকার না, সে গিয়ে কি করবে? তারা তাকে ছাড়ে না, তারা তাকে আপন মনে করে, সেও তাদের মাঝেই একজন। সবার ভালোবাসা দেখে রচিত বলে, ঠিক আছে যাবনি। সকাল সকাল বালার লোকেরা এসে আম্মুলুর ক্ষেত নষ্ট করতে শুরু করে। সত্যি আগে কাজে এসেছে কেন এটা তো বুঝলাম না, সে তো এত আগে আসে না। যাই হোক, সে বাধা দিতে গেলে এরা তাকেও ধরে ফেলে, তারপর তার গলায় পোস্ট মেরে সেখান থেকে তারা চলে যায়। আবে হরিপদর দল, আসলি রামুকে মারতে, এ কাকে মারলি দেখবি না? আর আম্মুলুর সঙ্গে কিছুই করবি না, ওকে নিয়ে যাবি না? অন্ধকার তো তাই দেখতে পাইনি ভারে। সাত্বিকে রামু মনে করে মেনে নিন। আম্মুলু বের হয়ে দেখে এই অবস্থা, একটা চিল্লানি দেয়, যেটা রচিত শুনতে পেয়ে এগিয়ে এসে দেখে এই অবস্থা। সাত্বিকে ঘাড়ে নিয়েই রওনা দেয়, মানে মারলো সকাল হওয়ার আগে। সকাল হওয়ার পর আম্মুলু দেখলো, তারপর এতক্ষণ পর্যন্ত সাত্তি জীবিতই ছিল। যাক, মাঝে একটা গাড়ি থামিয়ে সেটাতে করে হসপিটালে নিয়ে আসে। ডক্টর বলে খুব সিরিয়াস অবস্থা, টাকা জমা দিন, অপারেশনের ব্যবস্থা করতে হবে। রচিত তো টাকার চিন্তা করছে না, সে ভাবছে সাত্তির সঙ্গে তার কতটা সময় কেটেছে, সে তাকে কতটা হেল্প করেছে, তার বউ তাকে কতটা আদর করতো ভাইয়ের মতো। সবসময় সে তার পাশে থেকেছে। ভাবতে ভাবতে গ্রামের দিকে চলে আসে। এক লোক এসে বলে, বেটা সবাই কালেক্টর অফিসে গেছে, তোমার জন্য অপেক্ষা করছে। রচিত মুরব্বী থেকে ফোন নিয়ে সাত্তিয়াকে ফোন করে বলে, অমুক গ্রামে অমুক হসপিটালে সাত্তি নামের একটা লোক ভর্তি, সিরিয়াস অবস্থা, কি করবি কর, তার যেন কিছু না হয় তাড়াতাড়ি। এদিকে মুরব্বীরা সবাই অপেক্ষা করছে রামুর। সাত্তিয়া বড় বড় ডক্টরদের হসপিটালে পাঠিয়েছে, তারা এসে কাজ শুরু করে দেয়। রচিত সাইকেল নিয়ে মিটিংয়ের জন্য যেতে রওনা দেয়, মাঝে তার উপর বালার লোকেরা হামলা করে। ভাই এদিকে মারামারি করছে, ওখানে এমএলএ এসে সবাইকে ভয় দেখাচ্ছে যে আজ যদি সে বেঁচে যায় তাদের খবর আছে। রচিত বালার সবাইকে সাইজ মাইজ করছে। একটু পর পিওন এসে গ্রামের লোকদের বলে, স্যারেরা অপেক্ষা করছে, তোমরা চলো। মুরব্বীরা বলে, আমাদের একটা লোক আসেনি ভাই, ও একটু আসুক, এই 5 মিনিট একটু অপেক্ষা করতে বলো। ঠিক আছে, তাড়াতাড়ি করো। এদিকে বালার লোকজন মাঠের খেয়ে দৌড়াতে লাগে। তাদের দৌড়ানি দিয়ে রচিত শান্ত হয়ই নাই, তার বড় মায়ের লোকেরা হাজির। গাড়ির ঝটকা খেয়ে সে তো চটকে পড়ে যায়। দাঁড়ে ফোন করে অভয়কে বলে, তাকে পেয়েছে, কি করব, ধরে নিয়ে আসবো নাকি? অভয় বলে, এনে কি পূজা করবো বে, ওখানেই সাইজ কর। মানে ও যেন আর কখনো ফিরতে না পারে সেই ব্যবস্থা কর। আর হ্যাঁ, এই ব্যাপারটা শুধু তোর আর আমার মাঝে থাকবে,
কিন্তু তার মা ওপর থেকে সবই ঠিকই বুঝতে পারে। এখানে শুরু হয় মারামারি। প্রথমে এরা রচিতকে বাচ্চা মনে করে হালকাভাবে নেয়, পরে যখন বিন্দি মরিচ এদের দেওয়া শুরু করে এরা বুঝে যায় কি হচ্ছে। যাক, মারামারির এক পর্যায়ে এই মুড়ার বাচ্চা এসে রচিতের পেটে ঢুকিয়ে দেয় চাকু, সেও তাদের মারে, সবাই শেষ। সঙ্গে রচিত সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। বসুন্ধরা তার ছেলেকে ধরেছে, সে কি বলল ফোনে, কাকে শেষ করে দিতে বলল। সে খুব রেগে যায় অভয়ের ওপর যে দুইটা পরিবারের সম্মান বাঁচাতে, নিজের যোগ্যতা প্রমাণ করতে সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তুমি হলে কি নিতে পারতে? তারপরও আমি ওকে সবার সামনে আনতাম, তুমি এমনিতেই সিইও হতে পারতে, এর জন্য কি ওকে মারতে হবে? আর যাই হোক, ও তোমার বড় ভাই, তুমি এতটা বাজে চিন্তা ভাবনা কি করে করতে পারো? ও এখন ওর জন্য দরদ উতলাই পড়ছে না? চুপ করে আদার বাচ্চা, এটাকে বলে নৈতিকতা। অবয় রাগ মাগ করে চলে যায়। পিয়ন আবার আসে, আরে তারা দিল্লি থেকে এসেছে, তোমাদের জন্য অপেক্ষা করবে নাকি? না গেলে সেটাও বলো। এরা তো যেতে চাইছে না। তাদের একটা লোক সবাইকে সাহস করে ভিতরে নিয়ে যায়। বড় সাহেব কথা বলতে বলে, এরা কেউ কিছু বলে না। কি ব্যাপার? পিএমও অফিসে রক্তমাখা চিঠি তো আপনারাই পাঠিয়েছিলেন না, তাহলে এখন কিছু বলছেন না কেন? কি সমস্যা বলুন? কেউ কোনো কথা বলছে না। এমএলএ বলে, স্যার এখানে কোনো সমস্যা নেই, থাকলে তো তারা বলতোই, যদি কিছু থেকেও থাকে আমি দেখে নিব, আপনারা যান। কাকু রেগে যায়, ও মিয়া তুমি সব দেখবে, তাহলে আমরা এসেছি কেন? হিরো আলমের গান শুনতে? সমস্যা আছে না নাই এটা আপনি না তারা বলুক, তারা বললে আমরা চলে যাব। এমএলএ চুপচাপ বসে পড়ে। বড় সাহেব আবার 2 মিনিটের সময় দেয়, না এরা কিছু বলতে পারে না। ঠিক আছে, আপনারা যখন কিছু বলবেন না তার মানে কোনো সমস্যা নেই বলে তারা উঠতে লাগে, চলে যাবে। আওয়াজ আসে, স্যার দাদু এসে গেছে, কিন্তু তার অবস্থা ভালো না। সে কি করে এলো পরে দেখা যাবে। রচিত কৃষকদের সমস্যার কথা খুলে বলতে লাগে। তারা এমএলএর ভয়ে কিছু বলতে পারছে না। কৃষি কাজ করে শান্তি মতো বেঁচে না থেকে মৃত্যুর পথ বেছে নিতে হচ্ছে। এভাবে তাদের যত সমস্যা সবকিছু খুলে বলে। সবকিছু শুনে কমিটি সিদ্ধান্ত নেয় যে আজকের পর থেকে ফুলের দাম কৃষকরা নির্ধারণ করবে। একটা সরকারি পোলিং সিস্টেম করা হবে, যাতে সবাই সবার মতামত জানাতে পারবে বা কোনো অন্যায় হলে বলতে পারবে। সেই সঙ্গে যার যার ফুল সে যাকে খুশি বিক্রি করতে পারবে, এতে কোনো বাধা থাকবে না। আর যারা মার্কেট দখল করে নিয়ে চাঁদাবাজি করেছে তাদের বিচার করতে একটা টিম গঠন করা হবে, এর তদন্ত করা হবে। সবাই খুব খুশি, বাট রচিতের অবস্থা ভালো না। বসুন্ধরা রচিতের বাবাকে ফোন করে সবকিছু বলে দেয় সে কোথায় আছে। কিছুক্ষণের মাঝে হেলিকপ্টার চলে আসে আর স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন শুরু হয় কয়েকদিন পর। এখানে 100 দিন পার হওয়ার একটু আগে তার উপর হামলা হয়, যান বাঁচাতে তাকে সামনে আসতে হয়। তাই তাকে সিইও বানাতে তাদের কোনো সমস্যা নেই। রচিতের বাবার পক্ষের লোকের কথা অভয় দ্বিমত জানায়, সে এটা মানবে না। 100 দিন বলতে 100 দিনেই হতে হবে, এখানে 1 মিনিটও কম বেশি চলবে না। তার কথা, 99 রান বানিয়ে কেউ যদি আউট হয় তাকে কি দয়া করে সেঞ্চুরির নাম দেওয়া হবে? না, তার মানে সে শর্ত পূরণ করতে পারেনি, এটাই মানা হবে। এপার থেকে এই কাকু বলে, কোম্পানি ভালো কারো হাতে যাক, আমরা সবাই এটাই চাই। যদি আপনারাও তাই চান তাহলে একটা ভোট, জাস্ট একটা ভোট ওপার থেকে এপার কেউ দিন। সবাই চুপ। বসুন্ধরাও ছটফট করছে, কি করে বুঝতে পারছে না। এর মাঝে ক্যামেরা বাইরে এনে একটা অটো ফলো করে, যার ভেতর থেকে একটা লোক নেমে অফিসের ভিতরে ঢুকতেই গার্ড কেন জানি অবাক হয়ে চেয়ে থাকে। একটু পর যখন সে মিটিং হলে ঢোকে, এখানে গায়ের লোম দাঁড়িয়ে যায়। প্রকাশ রাজ স্যার, অর্থাৎ এই কোম্পানির বড় ছেলে যে 20 বছর হলো গায়েব হয়ে গেছিল, রঘুরাম। তাকে দেখে তো সবাই অবাক। বসুন্ধরা দেবী তো আরো অবাক, রচিতের বাপও। কাকু বলে, কি ভাবছেন সবাই? 3 মাস পর যে লোকের ফেরার কথা, সে 20 বছর পর কেন ফিরে এলো? এসে কি করব? যেই লোভ, যেই অহংকার, সবকিছু তেমনই রয়েছে, কিছু পরিবর্তন হয়নি এখানে। স্যুট বুট পরে সবাই নিজের বিজনেস সামলাতে লেগে আছে। বাইরের দুনিয়া কিভাবে চলছে, সাধারণ মানুষ কি করে বাঁচতেছে, তোমাদের কারো কোনো ধারণা আছে? নেই। এমন অহংকার নিয়েই আমি বের হয়েছিলাম। এক ক্ষুধার্ত মহিলা আমার কাছ থেকে খাবার চাইলো, আমি দিলাম না। তাকে না দিয়ে খেতেও পারলাম না। পরে যখন তাকে খাবার দিলাম, তার মুখে যে হাসিটা দেখেছি, সেই শান্তি আমি দুনিয়ার কিছু দিয়েই পাইনি। আমি আমাকে খুঁজতে বের হলাম। লম্বা এই সফরে আমি কত মানুষ দেখলাম, কত কি জানলাম, কত কি শিখলাম। জীবন তো ওটাই। তেমন এক মানুষের সঙ্গে দেখা হলো যে কিনা নিজের জান বাজি রেখে তার সঙ্গের লোকদের ভালোর কথা চিন্তা করছিল বলে অভয়কে একটা চটকানা মারে, কারণ সে তো তাকে মারতে লোক পাঠিয়েছিল। বাট কাকু কি করে জানলো? মানে কাকু ঘুরতে ঘুরতে এখানে পৌঁছে যায় আর রচিতকে দেখতে পেয়ে হসপিটালে নিতে চায়, কিন্তু সে কালেক্টর অফিসে যেতে চায়, কারণ তার জন্য তার লোকজন অপেক্ষা করছে। কাকু নিয়ে যেতে যেতে হয়তো তার পরিচয় জেনেছিল, তাই এখানে এসেছে। কাকু রচিতের অনেক তারিফ করে, এখানকার মাঝে সব থেকে যোগ্য সেই। তারপর ছোট ভাইয়ের তারিফ করে যে সন্তানকে ভালো শিক্ষা দিয়েছে, ভাই না থাকাতে সবকিছু ভালো করে সামলিয়েছে। এরপর কাকু বসুন্ধরা আন্টির কাছে গিয়ে বলে, আমার যদি কারো কাছে ক্ষমা চাওয়ার থাকে সেটা তুমি, তোমার সঙ্গে আমি অন্যায় করেছি বলে আন্টির কাছে সরি বলে। বাট এতদিন পর হাজব্যান্ডকে সামনে পেয়ে সে কি করে অভিমান ধরে থাকতে পারে? কান্নায় ভেঙে পড়ে। অভয় বাপের আশীর্বাদ নেই। আন্টি বলে, এই পক্ষ থেকে আমার বড় ছেলে রচিতকে সিইও বানাতে আমি ভোট দিচ্ছি। অভয়কে বলে, শোন বেটা, 99 করে আউট হলে তাকে সেঞ্চুরির নাম হয়তো দেওয়া হয় না, কিন্তু 99 করে যদি কেউ ম্যাচ জিতিয়ে দেয় তাহলে সেই হয়ে যায় ম্যান অফ দ্য ম্যাচ। অভয় সরি বলে। এখানকে সিন নিয়ে এসে আম্মুলুর বাড়িতে লোন শোধ না করতে পারার জন্য নিলাম বসেছে, বলি উঠছে। এর মাঝে শাঁ শাঁ করে 3-4টা গাড়ি এসে থামে।
ভিতর থেকে কালো পোশাকে কিছু লোক বের হয়ে একটা গাড়ির গেট খুলে দেয় আর বের হয় রজিত। তাকে এইভাবে দেখে তো সবাই হা। রজিত এসে চেক দেয়। লয়ার মনে করে সে নাটক করছে, মানে সে এখনো বুঝতে পারেনি বা জানে না যে রজিত আসলেই বড় লোকের ছেলে। যখন ব্যাংকের লোক বলে চেক ঠিক আছে, সে আরো অবাক। পরে বডিগার্ডরা তাকে নিয়ে যায়। রজিত সত্যির সঙ্গে দেখা করে, তারপর আম্মুলুকে জিজ্ঞেস করে সে তার বউ হবে কিনা। দিদি জড়িয়ে ধরে, এরপর বাগানে শুয়ে শুয়ে গল্প করে। মানে রজিত তাকে সবকিছু খুলে বলে সে কেন কি করেছিল। ক্যামেরা জুম আউট হয়ে স্ক্রিন ছোট হয়ে আসে আর দেখায় এমএলএর ভাইরা ফুল চাষের কাজে লেগে পড়েছে। বালা গরুর খামার দিয়েছে, ফুলের চাষিরা এখন নিজেদের মতো বিজনেস করে ভালো আছে, কোনো সমস্যা নেই। তো সব সমস্যার সমাধান করে মুভিটা এখানেই শেষ করে দেয়। তো ব্যাপারটা হলো সৎ সাহসের। কারো ভিতরে যদি সৎ সাহস থাকে, তার মতো বীর পুরুষ বা নারী আর কেউ হতেই পারে না। আপনি কখনো লক্ষ্য করেছেন, যখন কোনো ব্যাপারে আপনি সঠিক, আপনার কোনো ভুল নেই, আপনার মাঝে কোনো দুই নাম্বারই নেই, আপনার ভাবনা একদম ফ্রেশ, তখন আপনার কথা, আপনার সাহস, আপনার মনোবল কেন জানি 1000 গুণ বেশি থাকে। আপনি যেন পাহাড়ের সঙ্গে লড়তে পারবেন এতটা কনফিডেন্স, অথচ আপনি নিজেও জানেন না আপনার মাঝে এতটা সাহস ছিল। এটাই হলো সৎ সাহস। তো একটা মানুষ যদি সৎ সাহস নিয়ে যে কোনো কাজ করে, তাতে বাধা আসবে, কিন্তু সে কখনো অসফল হবে না, নেভার। আপনি যদি বুদ্ধিমান না হন, শক্তিশালী না হন, শিক্ষিত না হন, শুধু আপনার মাঝে সৎ সাহস থাকে, প্রমিস করছি আপনাকে কেউ কখনো হারাতে পারবে না। আপনার থেকে ক্ষমতাশালী অনেক হতে পারে, কিন্তু আপনার মতো সাহসী কেউ না। আপনি কোনো অংশে কারো থেকে কম না। কিন্তু যখন আপনি অসৎ, মিথ্যাবাদী, অন্যায়কারী, তখন আপনার মাঝে কখনোই সাহস থাকবে না। আপনার মনে কখনো সেই বল থাকবে না যা মুখে দেখাবেন। আপনার কনফিডেন্স ওঠানামা করবে, চোখ মুখ বলে দিবে আপনি কিছু লুকাচ্ছেন। এরপরও যদি কেউ অসৎ থেকেও সাহস দেখায়, তাহলে তাকে সাহসী মনে করবেন না, সে শুধুমাত্র একজন চাপাবাজ, এছাড়া আর কিছু না। যে সত্যিকারের ভালোবাসে তার মাঝে আলাদা একটা সৎ সাহস থাকে, যা আপনাকে বারবার ফিল করাবে যে মানুষটা আর যাই করুক ঠিক আছে। কিন্তু কারোর মাঝে যদি সৎ সাহস না থাকে, তার সঙ্গে আপনার সবসময় কেমন যেন আলগা আলগা মনে হবে। সবসময় মনে হবে সে আপনাকে পাকে ফেলে রেখেছে। কেন জানি আপনার তার উপর সন্দেহ হবে, কেন জানি তাকে আপনি বিশ্বাস করতে পারবেন না, কেন জানি তার কথার মাঝে সবসময় একটা চাপাবাজি বা আলগা আলগা ফিল পাবেন। ওপরওয়ালা আমাদের সবার ভিতরেই সৎ সাহস দিক। ভিডিও ভালো লাগলে একটু গুতোগাতি করে যান। এটা ছাড়াও আরো 2-1টা চ্যানেল আছে, একটু ঘুরে মুড়ে দেখেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে একটু ফলো দিয়ে আসেন। তখন পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।